আসসালামু আলাইকুম। আজ 20 এপ্রিল 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে বিমান ঘাঁটি নির্মাণ করছে ভারত, যুদ্ধের আশঙ্কা। ভারত কি আরেকটি ইসরায়েল হতে যাচ্ছে? যে কারণে ঝটিকা মিছিলের সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ। এবার বিস্তারিত। হিন্দুত্ববাদী আগ্রাসন, ষড়যন্ত্র, সংখ্যালঘু নির্যাতনের কল্পকাহিনী বানিয়ে অপপ্রচারে লিপ্ত ভারত সরকার। দিল্লিতে আশ্রিত খুনি হাসিনার অপতৎপরতা রুখে দিতে তাই সব মত পথের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূসের পাশে থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো আঘাত এলে দলমত নির্বিশেষে সব দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহত করবে। তবু থেমে নেই হত্যাকারী হাসিনাকে আশ্রয় দেয়া ভারত। একের পর এক ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে। এবার এলো আরেক ষড়যন্ত্রের তথ্য। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সম্প্রতি একটি ফেসবুক পোস্টে দাবি করেন ভারত গোপনে বাংলাদেশ দখলের পরিকল্পনা করছে। তার মতে বর্তমান সরকার পতনের আগে থেকেই ভারত নানা কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, মিজোরামের লেংপুই বিমানবন্দরকে ভারত একটি পূর্ণাঙ্গ এয়ারফোর্স বেইজে রূপান্তর করতে শুরু করেছে, যা বাংলাদেশের খাগড়াছড়ি সীমান্ত থেকে মাত্র 24 মাইল দূরে এবং ফেনী সীমান্ত থেকে 96 মাইল দূরে। তার মতে এই দূরত্বে একটি যুদ্ধ বিমান বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম করতে খুব কম সময় নেয়। এছাড়াও তিনি উল্লেখ করেন ভারতের পশ্চিমবঙ্গের পানাগড় বিমান ঘাঁটিতে বড় ধরনের পুনর্নির্মাণ ও মেরামতের কাজ চলছে, যেখানে নতুন যুদ্ধ বিমান রাখার মতো বিশাল শেড তৈরি হচ্ছে ও নতুন ট্যাক্সিওয়ে নির্মাণ করা হচ্ছে। এ ধরনের সামরিক প্রস্তুতির অর্থ ভারত বাংলাদেশের উপর ও দক্ষিণ দিক উভয় ফ্রন্ট থেকে হামলা চালাতে সক্ষম হতে চায়। ইলিয়াস হোসেনের পোস্টে আরও বলা হয়, 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়িতে বাংলাদেশের বিডিআর ও ভারতের বিএসএফের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, যেখানে 16 জনের বেশি বিএসএফ সদস্য নিহত হয়। এরপর অনেক বছর এই দ্বন্দ্ব নিঃশব্দে চললেও সম্প্রতি আবারও ভারতীয় নেতাদের বক্তব্যে বাংলাদেশ বিভক্ত ও দখলের হুমকি এসেছে বলে তিনি দাবি করেন। তিনি সাবধানতা হিসেবে বাংলাদেশের লালমনিরহাট ও ঠাকুরগাঁও বিমানবন্দর, যেগুলো সীমান্ত ঘেঁষা, সেগুলোর নিরাপত্তা জোরদারের পরামর্শ দেন। সেই সঙ্গে বগুড়া, কুমিল্লা, ফেনী, শমশেরনগর বিমানবন্দরকে কৌশলগত কাজে ব্যবহারের কথাও বলেন। তার মতে শত্রুপক্ষের প্রথম টার্গেট হবে মিরসরাই এলাকা, যেটি কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ইলিয়াস হোসেন সতর্ক করে বলেন, বাংলাদেশ যদি এখনই জাগ্রত না হয় এবং সঠিক পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে দেশটির অনেকটা অংশ শত্রুর হাতে চলে যেতে পারে। ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম সংখ্যালঘুদের উপর সহিংসতা, বৈষম্য এবং নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গুজরাট, দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ কিংবা পশ্চিমবঙ্গ প্রায় প্রতিটি অঞ্চলেই মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হেনস্থা, উচ্ছেদ ও নিপীড়নের অভিযোগ উঠছে। সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হলে ভারত তা প্রত্যাখ্যান করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের মন্তব্য অগ্রহণযোগ্য। এই প্রতিক্রিয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, ভারত কি নিজেকে এই অঞ্চলের নতুন ইসরায়েল হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে? ক্ষমতাসীন বিজেপি সরকার এক দেশ এক ধর্মনীতিকে সামনে রেখে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মুসলিম বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মিডল ইস্ট মনিটর প্রকাশিত একটি তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে কিভাবে বিজেপি রাজনৈতিক লাভের আশায় মুসলিমদের উপর নিপীড়ন চালিয়ে ভোটের মেরুকরণ করছে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর ভূমিকা দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। বোরকা পরিহিত নারীদের হয়রানি, মুসলিমদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া, এগুলো যেন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মিডল ইস্ট মনিটরের তথ্যচিত্রে দেখানো হয়, আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তথাকথিত ক্র্যাকডাউনের নামে মুসলিম জনগোষ্ঠীর উপর দমন পীড়ন চালাচ্ছেন। কট্টর হিন্দুত্ববাদী দর্শনের অনুসরণে তার দল পরিকল্পিতভাবে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ব্যাপক হারে তাদের আটক করা হচ্ছে, মসজিদ, মাদ্রাসা ও বাড়িঘর ধ্বংস করা হচ্ছে, বহু মানুষকে কারাগারে আটকে রাখা হয়েছে। বন্দীদের সঙ্গে অমানবিক আচরণ এখন যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। পাশাপাশি ভারতের আরেকটি রাজ্য উত্তরাখণ্ডে 170টিরও বেশি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। মাঝে মাঝে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে তারা, প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে।
এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র ৮ মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন? সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্তও চলছে। তারা মনে করেন পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। সংশ্লিষ্টরা বলছেন, সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে। ফলে নির্বাচনী তফসিল ঘোষণা হলে আওয়ামী লীগ পুরনো চেহারায় ফিরে আসবে। ফের অশান্ত হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি। পরবর্তী সময়ে যার খেসারত দিতে হবে পুরো জাতিকে। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলেও ৩ বছরের মধ্যে দল বা ভবিষ্যৎ জাতীয় সরকারকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগ একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলবে। আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে দেশি বিদেশি চক্র মাস্টার প্ল্যান তৈরি করছে। ভবিষ্যতে আওয়ামী লীগকে রাজনীতি ও সরকারের পুনর্বাসন করতে কতগুলো বিকল্প প্ল্যান নিয়েও তারা ব্যস্ত সময় পার করছে, যারা কাজে লাগাচ্ছে প্রতিটি মুহূর্ত। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন, পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণেই নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে ৩৬শে জুলাইয়ে অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতেই ইতোমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি, জামাত ইসলামী সহ বড় দলগুলোর সঙ্গে আপোষ রফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি। ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে এই দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে। এ প্রসঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ফ্যাসিজম যেন বাংলাদেশে আর দাঁড়াতে না পারে সেজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এটাই হবে বড় সংস্কার। তা না হলে জন্য পরবর্তী সময়ে খেসারত দিতে হবে দেশের মানুষকে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অংশগ্রহণ করেন এক কৃষক লীগ নেতার মায়ের কুলখানি অনুষ্ঠানে। এ নিয়ে জেলা পর্যায়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় বইছে। শনিবার বিকেল 4:30টার দিকে নেত্রকোনার পূর্বধলা উপজেলার মাঝারুল ইসলাম সোহেল নামের এক কৃষক লীগ নেতার বাড়ির কুলখানি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। মাঝারুল ইসলাম সোহেল ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ সহসভাপতি ছিলেন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দামি প্রার্থী হিসেবে নেত্রকোনা 5 পূর্বধলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এলাকাবাসী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাওলানা মামুনুল হকের বাবার ছাত্র ছিলেন পূর্বধলার জারিয়া এলাকার জিয়াউল হক। সেই জিয়াউল হকের আত্মীয় হলেন দাওয়াতকারী কৃষক লীগের ওই কেন্দ্রীয় নেতা। সোহেলের 72 বছর বয়সী বৃদ্ধ মা হালিমা খাতুন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত 12 এপ্রিল মৃত্যুবরণ করেন। জুগলি গ্রামের শিল্পপতি ও কৃষক লীগ নেতা মাঝারুল ইসলাম সোহেলের মায়ের কুলখানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিকেলে উপজেলার হেলিপ্যাড মাঠে হেলিকপ্টার মাধ্যমে আসেন মামুনুল হক। পরে সেখান থেকে প্রাইভেট কার যোগে জুগলি গ্রামের ওই অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এদিকে প্রিয় বক্তার আগমনের খবরে আশেপাশের এলাকার মানুষও ভিড় জমান সোহেলের বাড়িতে। কেউ আসেন হেলিকপ্টার দেখতে। তবে হেফাজত নেতা কৃষক লীগ নেতার দাওয়াতে অংশগ্রহণ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খেলাফত মজলিস বাংলাদেশ পূর্বধলা থানার সভাপতি মাওলানা মোশাররফ হোসেন বলেন, মামুনুল হকের পূর্বধলায় আগমনের বিষয়টি আগে থেকে অবগত না। খবর শোনার পর খোঁজ নিয়ে জানতে পারি মামুনুল হক সাহেব এসেছেন। এটি কোনো দলীয় সফর নয়, একান্তই ওনার ব্যক্তিগত সফর। একজনের বাড়িতে একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন, আমি এতটুকু বলতে পারি। এখানে রাজনৈতিক কোনো বিষয় সম্পৃক্ত নয়। একজনের মা মারা যাওয়ার পর দোয়া অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন, এটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। কারো কাছ থেকে অবৈধভাবে 1 টাকা নেয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে তিনি এ চ্যালেঞ্জ দেন। তিনি ওই পোস্টে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রথম আলো আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবনযাপন করি। প্রসঙ্গত, এনসিপির সাধারণ সভা নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা।
এই শিরোনামে প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনটির শেষে একটি সংশোধনী যোগ করেছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনে ভেতরের অংশবিশেষও পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনটি প্রথম প্রকাশের পরে আরও কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে এই প্রতিবেদনটির প্রতি ইঙ্গিত করেছেন। প্রতিবেদনটিতে আগে বলা হয়েছিল, এনসিপির বৈঠকে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির কয়েকজন নেতা। এ ব্যাপারে হাসনাত তার পোস্টে জানান, ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি, এমনকি এই বিষয়ে কোনো কথাও হয়নি। এই প্রতিবেদনকে তথ্য সন্ত্রাস আখ্যা দিয়েছে হাসনাত। বলেন, র এর বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এ লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। হাসনাত আরও বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনও ভুলের জগতে আছেন। প্রথম আলো বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে বলে দাবি করে তিনি বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। ট্রাইব্যুনালে হাজির করার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাহজাহান খান। এ সময় তাকে মাথা থেকে হেলমেট ফেলে দিতে দেখা যায়। রোববার জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক 12 মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাদেরকে হাজির করা হয়। এ সময় অন্যান্যদের সঙ্গে শাহজাহান খানকে হাজির করা হয়। এক পর্যায়ে তিনি রেগে গিয়ে মাথার হেলমেট ফেলে দেন। পরে পুলিশ সদস্যরা আবার তার মাথায় হেলমেট দেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মানুষের জীবনের প্রধানতম অন্তরায় হচ্ছে পরিচয় সংকট। আমি যা তা যদি প্রকাশ করতে না পারি, সেটাই হচ্ছে পরিচয় সংকট। অথবা আমি আমার যে অবস্থানে আছি সেটাকে উপস্থাপন করতে পারছি না, বা উপস্থাপন করছি না লোকলজ্জার ভয়ে, মানুষের সমালোচনার ভয়ে, অথবা নিজেকে ছোট মনে করছি বলে। একটা মানুষের এর চেয়ে বড় আর কোনো প্রতিবন্ধকতা নেই। সেই জন্যে আপনি যা তা অকপটে স্বীকার করুন, এবং আপনার সেই অবস্থান যদি সন্তোষজনক না হয়, তা থেকে উত্তরণের প্রচেষ্টা করুন। তাহলেই আপনার পরিচয় সংকট কেটে যাবে। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় 1 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 5 দখলদার সেনা, যাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই সেনা ছিলেন 35 বছর বয়সী ওয়ারেন্ট অফিসার গালেব স্লিমান আল নাসাসরা। তিনি গাজা বিভাগের উত্তর ব্রিগেডের ট্র্যাকার ছিলেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 18 মার্চ গাজায় ইসরায়েলি বাহিনী ফের আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলো। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর গাজার বেইত হানুনের কাছে 252তম ডিভিশনের অভিযানের সময় এই ঘটনা ঘটে। IDF-এর প্রাথমিক তদন্ত অনুসারে দুপুর 1টার দিকে গাজার অভ্যন্তরে একটি সেনা শিবিরের কাছে IDF-এর একটি লজিস্টিক রোড ধরে গাড়ি চালানো একদল সেনার উপর হামাসের কর্মীরা গুলি চালায়। একটি টানেল শ্যাফট থেকে বেরিয়ে আসা কর্মীরা নিরস্ত্র সেনা গাড়িতে একটি RPG ছোড়ে। RPG হামলায় 414তম কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটের 3 জন নারী সেনা আহত হন। তাদের মধ্যে 2 জন, একজন অফিসার এবং একজন কমব্যাট মেডিক। সেনাবাহিনী জানিয়েছে, হামলার পেছনের হামাস যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যে IDF এলাকায় একের পর এক হামলা চালিয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।